সুপ্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে গত ১ জুলাই থেকে ভারতবর্ষে ৩টি নতুন ফৌজদারি আইন বলবৎ করা হয়েছে। এই ৩টি নতুন ফৌজদারি আইন বলবৎ হবার সাথে সাথেই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। এই ৩টি নতুন আইন বলবৎ হবার সাথে সাথে সাধারণ নাগরিকরা কিভাবে উপকৃত হবেন, এই বিষয় নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। নমস্কার, চর্চায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা জেলা এবং দায়রা জজ আদালতের উকিল শ্রীমতী সোমদত্তা মজুমদার। নমস্কার। সোমদত্তা দেবী, আপনাকে স্বাগত জানাই আমাদের চর্চায়। প্রথমেই যে জিনিসটা একদম খুব সাধারণভাবে জানতে চাই আপনার থেকে, সেটা হচ্ছে আমরা জানি যে যখনই কোনো অপরাধ সংঘটিত হয় সেখানে পুলিশ তদন্ত করে, তারপর বিচার প্রক্রিয়া সংঘটিত হয়। এটা মোটের ওপর খুব আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা জানি, কিন্তু আপনি আরও খুব গভীরভাবে আরও কাছ থেকে এই পুরো প্রক্রিয়াটাকে দেখেন। এই যে অপরাধ সংঘটিত হওয়ার থেকে শুরু করে একেবারে বিচার প্রক্রিয়া অবধি এই যে পুরো যাত্রাটা, সেটা যদি আপনার মতো করে আমাদের একটু বর্ণনা করতেন। আমরা যখন কোনো একটি কেস পাই বা মামলা পাই, আমরা কিন্তু কোর্টে ডাইরেক্টলিও পেয়ে থাকি, আবার পুলিশ মারফতেও আমাদের কাছে এসে থাকে, যেটাকে আমরা পুলিশ ফাইল বলে থাকি। পুলিশ মারফতে আসার পরে যেটা পুলিশ রেজিস্টার করে অ্যাজ এ এফআইআর হিসেবে, সেটা থানা থেকে পুলিশ এফআইআর হিসেবে আমাদের কোর্টে আসে। কোর্টে আসার পরে কেস রেজিস্টার্ড হয়, কিন্তু কেস রেজিস্টার্ড এবং পুলিশের যে ইনকোয়ারি, এটার মাঝখানে ইনভেস্টিগেশন পিরিয়ড থাকে। ইনভেস্টিগেশন পিরিয়ডের মধ্যে যেমন নানা রকম উইটনেসকে জিজ্ঞাসাবাদ করা হয়, সিজ করা হয় নানা রকম জিনিসগুলো যেটা ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে। কোনো একটা ক্রাইম করার সময় যেই ভিকটিমগুলো আছে, ভিকটিমরা আছে, ভিকটিমদের কথাবার্তা, যারা বয়ানগুলো রেকর্ড করা হয় ওই এভিডেন্স পিরিয়ডে। তারপর পুলিশ সেইটা পাঠানোর পরে কেস রেজিস্টার্ড হয়ে প্রথমে চার্জ ফ্রেম করা হয়। চার্জ ফ্রেম করার পরে কি কি ধারাতে আমাদের কেসগুলো চলবে কোর্টে ফার্দার, কারণ পুলিশ অনেকগুলো ধারা লাগায়। তারপরে ওই ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট বা আমাদের যে জাজ হয়তো বা সেটা ফার্দার প্রসিডিওর করে না। যেগুলো মনে হয় ওনার যে এটা থাকা দরকার, ওইটা অনুসারেই আমাদের কেস ফার্দার প্রসিডিং হয়। ওইটা অনুসারেই পুরোটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বেস করে এবং পুরোটা প্রসিডিওর ওই অনুসারেই চলে। চার্জ ফ্রেম হওয়ার পরে তারপরে আমি উইটনেসের জন্য উইটনেস আসে, কোর্ট প্রসিডিওরে উইটনেসকে ডাকা হয়, উইটনেস এসে উইটনেস দেয়, ক্রস কোশ্চেনিং হয় ডিফেন্স লয়ার হিসেবে। আমাদের যেগুলো দরকার, যে পয়েন্টগুলো আমাদের ডিফেন্স হিসেবে ডিফেন্ডেন্ট যে আছে বা একিউজ যে আছে ওদেরকে বাঁচানোর জন্য আমাদের যেগুলো দরকার মনে হয়, ওইগুলো আমরা কোর্টকে বলে থাকি এবং কোর্ট ওইগুলো রেকর্ড করে। রেকর্ড করার পরে পরবর্তী সময়ে আর্গুমেন্ট হয়, আর্গুমেন্ট হওয়ার পরে তারপর জাজমেন্ট হয়। এই হচ্ছে মোটামুটি মোটের উপর এটাই বেসিক্যালি। কিন্তু এটা আমি বললাম ক্রিমিনাল প্রসিডিওরের ক্ষেত্রে। এবার সিভিল প্রসিডিওরের ক্ষেত্রে জিনিসটা অনেকটা সেম, কিন্তু ডকুমেন্টাল বেসিস হয় বেশি সিভিল প্রসিডিওরে। ক্রিমিনাল প্রসিডিওরে যেরকম প্রসিডিওরটা আমাদের উইটনেস, এভিডেন্স এসব জিনিসের উপরে বেসিক্যালি নির্ভর করে, পুলিশ ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করে, ওইটা একটু সিভিল প্রসিডিওরে একটু অন্যরকম। সিভিল প্রসিডিওরে ডকুমেন্টাল বেসিসে আমরা সবটা করে থাকি। ওইখানে উইটনেস হয়, ওইখানেও জাজমেন্ট হয়, আর্গুমেন্ট হয়, কিন্তু বেশিরভাগটা সিভিল প্রসিডিওর অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিওর থেকে দুটো আলাদা একটু এই ব্যাপারে। এবার আসছি যে এই যে 3টে নতুন ফৌজদারি আইন এলো, বেসিক্যালি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটি মূলত পূর্বতন সিআরপিসি থেকে পরিবর্তন করা হয়েছে। তারপর এসছে ভারতীয় ন্যায় সংহিতা, যেটি মূলত আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড থেকে চেঞ্জ করা হয়েছে, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যেটি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে পরিবর্তন সাধন করে আনা হয়েছে। এই তো 3টি নতুন আইন যেগুলো পূর্বতন সূত্র ধরে আমাদের হাতে এসছে। এবার যে জিনিসটা আমরা প্রায় সময় একদম আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা যারা আইনের একদম কঠিন শব্দগুলো বুঝি না, তাদের পার্সপেক্টিভে এগুলো তো 3টে আইনই, কিন্তু আপনি ভালো বুঝবেন যে এই 3টের মধ্যে একটা লিঙ্ক আছে, একটা যোগ সাজস রয়েছে। আপনি যদি খুব সহজভাবে এই যে 3টে আইন, এই 3টে আইনের যে রিলেশনটা, সম্পর্কটা যদি আমাদের একটু তুলে ধরেন।
প্রথমত এই নতুন 3টি আইনকে আমি ডিসকাশন করতে গিয়ে একটা জিনিসই বলবো, আমাদের সবার মনে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে কেন চেঞ্জ করা হলো, এত বছর একটা আইন চললো, তারপর হঠাৎ করে কেন চেঞ্জ করা হলো। চেঞ্জ আগেও করা হয়েছে নানা রকম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, নানা রকম কেস প্রসিডিংসের মাধ্যমে, কিন্তু এখন পুরোটা আইনটার নাম থেকে শুরু করে পুরোটাই চেঞ্জ করা হয়েছে। কিন্তু কারণ পুরনো কিছু সেকশনও রাখা হয়েছে এবং নতুন কিছু টপিকও ইনক্লুড করা হয়েছে। কারণ কি, আমাদের যে আগের আইনগুলো ওইটা একটু কলোনিয়াল টাইপের আইন ছিল, অনেক কিছু সেকশন ছিল, ধারা ছিল যেগুলো কলোনিয়াল পিরিয়ডকে মনে করিয়ে দেয়, ব্রিটিশ পিরিয়ডের। হ্যাঁ, জেন্ডার ইকুয়ালিটি অনেকটা ছিল না বললেই চলে। জেন্ডার ইকুয়ালিটিটাকে বেশি প্রেফার করা হয়েছে নতুন আইনের মধ্যে। নতুন আইনের মধ্যে স্পিডি ট্রায়ালটাকে বেশি প্রেফার করা হয়েছে। ওমেন অ্যান্ড চাইল্ড রিলেটেড যেসব আইনগুলো আছে নতুন আইনে ভীষণভাবে ফোকাস করা হয়েছে। তারপর এই জন্য আমাদের সোসাইটি, দেখো সোসাইটি ডেভেলপড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইনগুলোও ডেভেলপড হওয়া দরকার। আমাদের সোসাইটি এখন টেকনোলজি বেসিস হয়ে গেছে, টেকনোলজিটা আগের আইনে ততটা ছিল না। আমাদের আলাদা করে আইন তৈরি করা ছিল, আইটি অ্যাক্ট, ওইটার আন্ডারে আমরা অনেকগুলো সুবিধা পেতাম, কিন্তু এখন আরও বেশি সুবিধা হয়েছে, টেকনোলজিটাকে বেশিরভাগ ফোকাস করা হয়েছে এই আইনের মধ্যে। যেমন আমরা এখন জিরো অ্যাফেয়ার্স বলতে একটি নতুন টপিক বা এই বিষয়টাতে আসবো, কিন্তু সম্মানিত দর্শক যারা নিয়মিত চর্চা অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আমরা চর্চায় যে বিষয়গুলো আলোচনা করে থাকি সেগুলো একেবারে সাম্প্রতিকতম ঘটনাবলী নিয়েই হয়। এবং আমরা এর আগেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ যে বৈষম্য, লিঙ্গ সমতা যেটা আমাদের সোসাইটিতে আমরা চাই প্রতিষ্ঠা করতে, আমরা বিভিন্ন আলাপ আলোচনায় সেটা নিয়ে কথা বলে থাকি, কিন্তু সেভাবে তার যে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়ন কিন্তু হয় না। কিন্তু এই যে 3টি নতুন আইন আসছে, এই 3টি নতুন আইনের মধ্যে কিন্তু সেই লিঙ্গ সমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, যে বর্তমান সময়ে টেকনোলজির মাধ্যমেই আমরা কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক যে জীবনযাপন, সেই জীবনযাপন করে থাকি, এবং যার ফলে বিভিন্ন ধরনের নতুনের অপরাধ সংগঠিত হচ্ছে, সাইবার সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে, সেটাকেও এই নতুন আইনে প্রাধান্য দেওয়া হয়েছে, যেন যে কোনো ধরনের ক্রাইম যদি সংগঠিত হয়, অপরাধ যদি সংগঠিত হয়, তার যেন সুষ্ঠু যেন নিষ্পত্তি হয়। এই সাইবার ক্রাইম নিয়েই আসবো, তারপর আসবো জিরো এফআইআর নিয়ে আপনার কাছে। এই যে সাইবার ক্রাইম এখনও কিন্তু সেভাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি, তো এই বিষয়টাকে আরও কিভাবে স্পষ্ট করা যায় এই আইনগুলোর মাধ্যমে? সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম, 2000-এ প্রথম আইটি অ্যাক্টের মাধ্যমে এই সাইবার ক্রাইমটা প্রথমই মানে বলবৎ করা হয়েছিল। 2000-এর পরে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেগুলো আমাদের ল স্টুডেন্টের মাধ্যমে বা জেনারেল পাবলিকের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরও বেশি পরিমাণে করা উচিত ছিল। হ্যাঁ, সরকার করেছে, গভর্নমেন্ট করেছে, কিন্তু আইটি একটা আরও বেশি জানার দরকার আছে এখনও। কারণ অনেকে এটাই জানে না যে আমাকে যদি কেউ ফ্রড কল করে কেউ টাকা চায়, বা ইনডাইরেক্টলি আমরা এখন দেখি যে এটিএম পারপাস বা ব্যাংক পারপাসে অনেক ফ্রড হয়ে থাকে, কিন্তু আমরা প্রপারলি তখন অ্যাট দ্য মোমেন্ট বুঝতে পারি না আমি কোন জিনিসটা করব, আমার ফার্স্ট পদক্ষেপটা কি। আমরা কি করি, আমরা সাইবার ক্রাইমকে কল করি বা সাইবার ক্রাইমে একটা এফআইআর করে আমরা সাইবার ক্রাইমে জমা দিয়ে দিই। কিন্তু এছাড়াও আমাদের পুলিশ নতুন টোল ফ্রি নাম্বার করেছে, নতুন টোল ফ্রি নাম্বারে আমরা কমপ্লেন রেজিস্টার করতে পারি, এবং আমরা অনলাইন এটাও চেক করতে পারি আমাদের কমপ্লেনগুলোর কি হয়েছে, স্ট্যাটাসটা কোথায় আছে। নতুন আইন সেটাকেও প্রোটেক্ট করছে। সাইবার ক্রাইমের এই যে ধারাটা বা এই যে প্রসিডিওরটা, নতুন আইন ওইটাকেও প্রোটেক্ট করছে। এখন নতুন আইনের মধ্যে এটাও আমি জানতে পারবো আমার এফআইআর করার পরে আমার কেসটা কতটুকু এগিয়েছে, বা আমাদের কেসের এখন কি স্টেজে চলছে, বা জাজ আজকে আমার কোর্টে ডেট ছিল, আমি এখন এসে পড়েছি, কিন্তু আমি জানি না কি জাজমেন্ট হলো বা কি কোর্ট প্রসিডিওরে হলো, আমি অনলাইনে ওটাও দেখতে পারবো। এখন প্রবিধান আছে, আগেও ছিল, এখন আরো বেশি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো সাইবার ক্রাইমের ক্ষেত্রে আমরা আরো বেশি
অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে বা আরও বেশি ইয়তের মাঝখানে আরও বেশি মিটিং করলে, নানা রকম প্রোগ্রাম করলে, আমরা কমিউনিটি বেসিসে প্রোগ্রাম করলে আমরা আরও বেশি মানুষকে কাছে আনতে পারবো। একদম জনসচেতনতার যে বিষয়টি সেটা কিন্তু হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু জনগণকে অবহিত করা হচ্ছে যে এই ধরনের যেন ফ্রডের শিকার না হয়, এবং যদি কোনো কারণে উনি সেই ফ্রডের শিকার হয়ে যান তাহলে বিভিন্ন ধরনের উপায় রয়েছে তার সেই অভিযোগ জানানোর। সেটা পুলিশ সিস্টেম হতে পারে, কোর্ট প্রসিডিওর হতে পারে, এবং নতুন আইনে সেই বিষয়টাকে একেবারে সুরক্ষিত রাখা হয়েছে। এবার আসছি সম্পূর্ণ একটু ভিন্ন একটি আঙ্গিকে, যে আমরা এই যে পুলিশের জুরিসডিকশন নিয়ে কথা হচ্ছিল, আমরা ছায়াছবিতে প্রায় সময় দেখেছি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, কেউ একজন হাসপাতালে নিয়ে গেল সেই দুর্ঘটনার শিকার ব্যক্তিটিকে, তারপর সেখানে দেখা যায় ডাক্তারবাবু বলছেন যে না না, এটা তো দুর্ঘটনার মামলা, পুলিশ আসতে হবে, না হলে তো আমি ট্রিটমেন্ট শুরু করতে পারছি না। এভাবে আমরা বিভিন্ন ছায়াছবিতে দেখে বড় হয়েছি। মানে এই সংক্রান্ত আইন বা বিষয়বস্তু এটা যদি একটু ক্ল্যারিফাই করেন আপনি আমাদের। পুলিশ না আসা অবধি আমি ট্রিটমেন্ট করব না, এটা মেডিকেল এথিক্স নিয়ে আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, আইন বলে এটাই, পুলিশকে জানানো উচিত বা পুলিশ জানা উচিত, কমপ্লেনটা রেজিস্টার করা উচিত, কারণ কি ক্রাইম হয়েছে বা কি মানে কোন জুরিসডিকশনে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা পুলিশ জানা উচিত, বা পরিবারের মানুষজনকে ইমিডিয়েটলি জানানো উচিত। কিন্তু মেডিকেল এথিক্স অনুসারে তো ডাক্তার ট্রিটমেন্ট করাটা, ফার্স্ট এইড দেওয়াটা খুবই দরকার, কারণ ফার্স্ট এইড ট্রিটমেন্টটা যদি না পায় একটা রুগী, তাহলে তো উনি মারা যাবেন, ওনার ক্ষতি হয়ে যাবে, ওনার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে। আইন বলে যে ফার্স্ট এইডটা প্রথম দেওয়া দরকার, তারপরে ডিসাইড করুক যে কোন পুলিশকে আমি জানাবো বা পুলিশকে আমি জানাচ্ছি বা কি আসল বিষয় ফার্দার প্রসিডিং এর জন্য। একদম এই যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম, যে পুরনো আইন থেকে নতুন আইনে এই যে যাত্রা, সেই যাত্রাপথে অনেক পরিবর্তন করা হয়েছে, এবং এই পরিবর্তনগুলি জনগণের সুবিধাকে মাথায় রেখে, এবং এর মধ্যে একটি আপনি ইতিমধ্যেই বললেন যে জিরো এফআইআর এর মাধ্যমে থানায় আর যেতে হবে না, সশরীরে যদি চায় সে ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমেও সে কমপ্লেন রেজিস্টার করতে পারে। আর কি কি সিগনিফিকেন্ট চেঞ্জেস ট্রেস করা যাচ্ছে এই নতুন আইনগুলোতে? অনেকগুলো নতুন নতুন টপিক, অনেকগুলো নতুন নতুন বিষয় নতুন আইনের মধ্যে এসেছে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি কমিউনিটি সার্ভিসের কথা, আগে কোনো আইনে লেখা ছিল না, বাইরে ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কমিউনিটি সার্ভিস বলতে কোনো কিছু ছিল না। কমিউনিটি সার্ভিস হলো পিটি কেসেসের মধ্যে, যেগুলোর মধ্যে যেমন আমাদের অনেকগুলো পানিশমেন্ট প্রসিডিওর আছে, যেমন সিম্পল ইমপ্রিজনমেন্ট, তারপরে রিগোরাস ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট, এমনি এইসব পানিশমেন্টের মধ্যে কমিউনিটি সার্ভিসের কথা কোনোদিন লেখা নেই। কারণ আমাদের এখন জুডিশিয়ারি পুরোটা কারেকশনের উপরে নির্ভর করছে, একটা লোক কিভাবে কারেক্টেড হবে অ্যাজ এ মানুষ হিসাবে। কারণ এখন জেল ওয়ার্ডটা ইউজ করা হয় না, কারেকশন হোম ইউজ করা হয়। কেন? একটা মানুষ ওইখানে গিয়ে যাতে কারেক্ট হয়ে বেরোতে পারে, তার যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিত্বটা যাতে চেঞ্জ হয়, আমি যাতে ক্রাইম থেকে দূরে সরতে পারি, এই জন্য আমাকে কারেকশন হোমে পাঠানো হয়, এখন আর জেলে পাঠানো হয়। তো ওইটা যদি হয় তাহলে আমাদের কমিউনিটি সার্ভিসের মাধ্যমে কোনো এনজিও, কোনো বডির সঙ্গে রিলেটেড হয়ে পিটি কেসেস, ছোট ছোট কেসেস যেগুলোর 5 বছর জেল হতে পারে, বা ছোট ছোট থেফট, ফার্স্ট অফেন্ডার যারা থাকে, একদম নতুন নতুন ক্রাইম করেছে বা ক্রাইম সম্পর্কে জানবা, সুইসাইডিয়াল আমি সুইসাইড অ্যাটেম্প করলাম, তো আমার মানসিকতা চেঞ্জ করার জন্য কমিউনিটি সার্ভিস জুডিশিয়ারি দিতে পারবে। এখন মানে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, সংশোধন করা। এর মধ্যে যেগুলো ছোট ছোট কেস, ওইগুলোর মধ্যে যেগুলো 5 ইয়ার্সের নিচে জেল হবে, ওইগুলোর কেসের ক্ষেত্রে, বা যেগুলো জাজের মনে হবে যে না ওইটার মধ্যে আমি কমিউনিটি সার্ভিস দিয়েও ওকে পানিশমেন্ট দেওয়া যায়, কমিউনিটি সার্ভিস করতে হবে, কম্পালসারি ম্যান্ডেটারি কমিউনিটি সার্ভিস করে দিয়েছে, যে জাজ যদি চায় আমি কমিউনিটি সার্ভিসের জন্য আমি পানিশমেন্ট দিতে পারি, যে হ্যাঁ এতদিন অবধি আপনি কমিউনিটি সার্ভিস করবেন, কোন জনগণের মানুষের স্বার্থে বা মানুষের ভালোর জন্য করবেন। তাহলে কি হবে, ও একজন ভিকটিম বা একজন ক্রিমিনালের মেন্টালিটিটা এবং তার ব্যক্তিত্বের মধ্যে একটু চেঞ্জ আসবে। তো ওইটাই নতুনভাবে অ্যাড অন করা হয়েছে। তারপর অর্গানাইজড ক্রাইম,
নতুন একটা টপিক অর্গানাইজড ক্রাইম, যেটা আগে কোনো ক্রিমিনাল লতে ছিল না। এটাও যদি একটু সহজ ভাষায় বলেন, অর্গানাইজড ক্রাইম বলতে 5 বা তার অধিক ব্যক্তিরা মিলে যদি কোনো একটা মানুষকে, ধরুন সেটা কি ডাকাতি হতে পারে, হ্যাঁ ডাকাতি হতে পারে, বা আমি কেউকে মার্ডার করলাম বা এমন টাইপের কোনো কিছু। অর্গানাইজড ক্রাইমের মধ্যে আরও আছে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, তারপর উইপন রিলেটেড, ড্রাগ রিলেটেড যেগুলো ম্যাটার আছে, তো ওইসব এক্সটর্শন, ওইসব ম্যাটারে আমি অর্গানাইজড মানে আমি এই কাজটা করলাম, অনেকজন মিলে এই কাজটা ক্রাইম করলাম। হ্যাঁ, ওইটার জন্য এখন নতুনভাবে পানিশমেন্ট দেওয়া হয় না, এরা মানে একদম হাই লেভেলে যে পানিশমেন্টটা দেওয়া হয়, যেমন 7 ইয়ার্স বা এর থেকেও বেশি পানিশমেন্ট এই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে। কিন্তু অর্গানাইজড ক্রাইমটা আগেও আমাদের সোসাইটিতে ছিল। এটা মহারাষ্ট্রে অ্যাজ এ স্টেট রুল হিসেবে একটা রুল বানানো হয়েছিল, যে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট 1999 এমন একটা আইন বানানো হয়েছিল মহারাষ্ট্রে। তখন ওই টাইমে নানা রকম ক্রাইম মহারাষ্ট্রে অ্যাক্টিভিটিস হ্যাপেন হচ্ছিল ওইখানে, এই জন্য মহারাষ্ট্রে একটা স্টেট রুল ছিল, আইনটা মহারাষ্ট্রেই ছিল। কিন্তু এখন ন্যাশনাল ওয়েতে গিয়ে ন্যাশনালি ইমপ্লিমেন্ট করা হয়েছে অর্গানাইজড ক্রাইমটা। এটা হলো অর্গানাইজড ক্রাইমটা গেল। তারপর একটা নতুন জিনিস মহিলাদের জন্য অ্যাড করা হয়েছে, কি সেক্সুয়াল ইন্টারকোর্স যদি আমি কোনো প্রলোভনের বেসিসে করি। যেমন অনেক সময় দেখা যায় অফিসে, আদালতে বা যে কোনোখানে মহিলারা কোনো একটা ভালো পদ পাওয়ার জন্য, প্রমোশন করার জন্য ডিসিটফুলি ওকে একটা সেক্সুয়াল ইন্টারকোর্স হাই লেভেলে, বা ওনার বস বা ওনার কেউ আছেন যে করছে কোনো কিছু একটা পাইয়ে দেব বা কোনো কিছু। এটার মধ্যে অনেক, শুধু অফিস না, যে কোনো কিছু হতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্স, আমার সহমতেই হচ্ছে, কিন্তু এটা একটু অন্য মানে কিছু প্রলোভন দেখিয়ে হচ্ছে, ওইটার ক্ষেত্রেও এখন পানিশমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, ওইখানে 10 বছরের জন্য এক্সটেন্ড হতে পারে পানিশমেন্টটা। আর এটা এখন সেকশন 69-এ বিএনএস এর আন্ডারে, মানে ভারতীয় নাগরিক সংস্থার আন্ডারে বলা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে। এখানে যদি আমরা দেখি যে মহিলাদের সশক্তিকরণের কথা আমরা ইতিমধ্যে অনেকবার শুনেছি, কিন্তু এবার প্রকৃতভাবে আমরা হতে দেখছি যে মানে এতদিন হতো কি যে একটা কর্মক্ষেত্রে হোক, বিভিন্ন সামাজিক বিভিন্ন স্তরে হোক, এই যে মহিলাদের উপর অত্যাচার হতো সেটা কোথাও না কোথাও রিপোর্ট হতো না, একটা ভয়ের জায়গা থাকতো, বা শাস্তি যদিও বা হতো সেটা খুবই সামান্য, যৎসামান্য বলা যায় আর কি। কিন্তু এখন খুব শক্তপোক্ত করে এই আইনগুলোকে আনা হয়েছে যেন মহিলাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়। মানে এটা কি আমরা বলতে পারি যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানিও যে হয়ে থাকে, মানে এগুলোর ক্ষেত্রেও কি চেঞ্জেসগুলো এসেছে? সত্যি এটা যে প্রোটেকশন দেওয়ার জন্য, মহিলাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য নতুন আইন বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে। যেমন আগে আমাদের মেন্টাল এগোনি বা মেন্টাল যে আমাদের একটা হ্যারাসমেন্ট হতো, ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স কেসে কি হতো যে ফিজিক্যাল ক্রুয়েলটিটা আমাদের বেশি প্রেফারেন্স দেওয়া হতো। যে কেউ গেল আমার কাছে, ধরুন আমার কাছে কেউ একজন কেস নিয়ে আসলো, আমিই বললাম ডাক্তার দেখিয়েছো, হাজবেন্ড মারলো, ডাক্তার দেখিয়েছো, তো প্রেসক্রিপশন আছে, এভাবে বলা হতো। বা যাও ডাক্তার দেখিয়ে আসো, প্রেসক্রিপশন নিয়ে আসো, কারণ আমাকে এভিডেন্সের জন্য আমার প্রুফ করতে লাগতো। কিন্তু এখন মেন্টাল হ্যারাসমেন্ট বলেও একটি টপিক ওইটার মধ্যে ঢোকানো হয়েছে, শুধু ওইখানে না, আলাদা করে ঢোকানো হয়েছে যে মেন্টাল এগোনি বা মেন্টাল হ্যারাসমেন্ট, আমি যদি প্রুফ মেন্টাল ক্রুয়েলটি জন্য প্রপার ডেফিনেশন অ্যান্ড প্রপার প্রসিডিওর এখন লতে দেওয়া হয়েছে। পূর্বতন আইপিসিতে কি এটা কি 498 ছিল? 498 ছিল। তো এর না অনেক কথাবার্তা হয় এই আইনটা নিয়ে, এই ধারাটাকে নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে অনেক মিসইউজ অফ ল যখনই টপিকটা ওঠে তখনই এই আইনটা বলা হয়ে থাকে। কিন্তু মিসইউজ অফ ল ডিসাইড করার জন্য কোর্ট আছেন, হ্যাঁ সেটা করবে। কিন্তু মানে মূলত যে
অ্যাওয়ারনেস, আমরা চাইছি যে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা যেন নতুন যে আইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন হন, তাদেরকে যেই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে যেন তারা আরও বেশি করে অবগত হতে পারেন। মূলত মহিলারা, আমরা যেহেতু উইমেন রিলেটেড টপিকগুলো নিয়ে কথা বলছি, তো এক্ষেত্রে কমপ্লেন লজ করার ক্ষেত্রেও তারা কমপ্লেন লজ করা, নতুন মাধ্যমগুলোতে কমপ্লেন লজ করতে পারে, কোনো অসুবিধা নেই। ওনাদের জন্য আরও অনেক টোল ফ্রি নাম্বার করে দিয়েছে গভর্নমেন্ট, ওনার টোল ফ্রি নাম্বারেও করতে পারে। তারপর নানা রকম সফটওয়্যার আছে ওনারা ইউজ করলে মোবাইল ট্রেসিংয়ের মাধ্যমেও করতে পারে। মানে আইডেন্টিটি রিভিল হওয়ার যে একটা ভয় সবসময় না, ওইটা আইডেন্টিটি রিভিলের ওইটাও এখন নতুন আইন অনুসারে ওইটাও প্রোটেক্ট করে দিয়েছে যে যদি তুমি কেউ আইডেন্টিটি রিভিল করো ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে, জাস্ট জাজের সামনে ভিডিও রেকর্ডিং করা হবে বা জাজ ওই কনফেশনটা নিতে পারে, কিন্তু আইডেন্টিটি রিভিল করলে ওটার জন্য পানিশমেন্ট এখন নতুন লতে দেওয়া হয়েছে, আইডেন্টিটি রিভিল তুমি করতে পারবে না। এবার আসছি, আমরা তো মোটামুটি বিএনএস নিয়ে কথা বললাম, বিএনএসএস নিয়ে কথা বললাম, এবার আসছি ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো সম্ভবত মানে এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা থেকে পরিবর্তিত হয়ে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এলো, এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর কাজটা মূলত কি সেটা যদি একটু সংক্ষেপে বলেন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই দুটোই উইটনেসকে বা কোনো একটা সাক্ষ্যকে কোনো একটা জিনিস যেটা আমার ক্রাইমটা এস্টাবলিশ করার জন্য সাক্ষী হিসেবে আসবে, এভিডেন্স হিসেবে আসবে, ওইটাকে প্রোটেক্ট করে। আর এই যে সাক্ষ্য অধিনিয়ম আইন এখন মেইনলি ফোকাস করেছে পুরোটাই ইলেকট্রনিক গ্যাজেটকে আরও বেশি প্রোটেক্ট করেছে। যেমন এখন ফরেন্সিক প্রোব বা ফরেন্সিক টিম আগে জাজের উপর নির্ভর ছিল বা ইনভেস্টিগেশন অফিসারের উপর নির্ভর ছিল আমি কি ফরেন্সিকটা করব কি না বা ফরেন্সিক টিমকে আমি জানাবো কি না। এখন দিয়ে দিয়েছে নতুন আইনে যে 7 বছরের উপরে যেসব ক্রাইমগুলো হবে ওইগুলো কম্পালসারি ভিডিও রেকর্ডিং বা ফরেন্সিক টিমকে আমার করতে লাগবে, ওইখান থেকে আমার রিপোর্ট কালেক্ট করতে লাগবে, এটা আমার কম্পালসারি করে দিয়েছে। তো এখন ভারতীয় সাক্ষ্য আইনে আরও অনেক কিছু নতুন নতুন এসেছে যেগুলো কারণ টেকনোলজির উপরে ডিপেন্ড হচ্ছে, টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে। টেকনোলজির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, আগে কি হতো কোনো একটা পুলিশ কোনো একটা কেস করলো, অনেক ক্রিমিনাল বা অনেক বেঁচে যেত শুধুমাত্র ছোট ছোট ভুলের জন্য, ইনভেস্টিগেশনের ছোট ছোট ভুলের জন্য। আমি একজন মার্ডারের আসামিকে ধরে আমি ফিঙ্গারপ্রিন্টই নিলাম না, বা মার্ডারের উইপনকে আমি না প্রপার ওয়েতে গ্লাভস না পরেই আমি ধরলাম, ফিঙ্গারপ্রিন্টটা আমারও এসে যাচ্ছে ওইখানে, বা যে সিজ করছে ওরও এসে যাচ্ছে ওই অবজেক্টের উপরে, মার্ডারের উইপনের উপরে এসে যাচ্ছে। তো ওইটাতে একটা গাইডেন্স হয়, তো এভিডেন্সটা মিউটিলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই কারণেই আমাদের এখন নতুন আইনে বলা হয়েছে যে না, ফরেন্সিক টিমকে তুমি ডাকতে হবে বাধ্যবাধকতা, প্লাস যাতে কোনো রকমভাবে কোনো ক্রিমিনাল বেঁচে না যায়। কিন্তু হ্যাঁ, এটা কি রিল্যাক্সেশনও আছে, এই আইনে রিল্যাক্সেশন নেই বললেই চলে না, আছে, রিল্যাক্সেশনও আছে, কিন্তু কেস ওয়াইজ ডিপেন্ড করবে ওটা কিভাবে আইওর উপর ডিপেন্ড করবে, ইনভেস্টিগেশন করছে। আর সাক্ষ্য তো একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো তদন্ত প্রক্রিয়ায়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেকে হয়তো এই যে মানে কোর্ট এই শব্দটা শুনলেই তো অনেকে আবার ভাবে যে আমাকে হাজিরা দিতে হবে, কেন আবার আরেকজনের উটকো ঝামেলায় আমি যাব, এর থেকে প্রয়োজন হয় মিথ্যা কথা বলে দিই যে না না আমি ওই অপরাধ সংগঠনের যখন ছিল তখন আমি ছিলাম না। এটারও প্রবলেম সলভ এখন এসে গেছে, উইটনেস প্রোটেকশনের জন্য আলাদা প্রসিডিওর আমাদের নতুন আইনে দেওয়া হয়েছে। সেটা যদি একটু বলেন আমাদের। ধরুন অনেক সময় অনেক গ্যাং রেপ হয়, অনেক সিন্ডিকেট মারফতেও হয়ে থাকে, বা কোনো নামী ক্রিমিনালের মাধ্যমেও হয়ে থাকে। কোনো একটা গ্যাং যাদেরকে আমি অনেক ভয় পাই বা সাধারণ মানুষ ভয় পায়, আমি উইটনেস দিতে যাব না, আমি উইটনেস দিতে গেলে অনেক প্রবলেম হয়ে যেতে পারে বা আমার ফ্যামিলির উপরে অনেক রকমের চাপ আসতে পারে। এখন নতুন আইনে উইটনেস প্রোটেকশনের জন্য কিছু কিছু প্রসিডিওর এমনভাবে দেওয়া হয়েছে যাতে আমি ওই উইটনেসটা দিতে গেলে বা আগে পুলিশ আমাকে প্রোটেক্ট করতে পারে, বা পুলিশের মারফতে প্রোটেক্ট হতে পারে, বা জাজ ডাইরেক্ট
জাজমেন্টের মাধ্যমেও বা অর্ডারের মাধ্যমেও আমাকে প্রোটেকশন দিতে পারে। তো ওটার জন্য এখন ভয় পাওয়ার কোনো কিছুই নেই, উইটনেসরা গিয়ে উইটনেস নিশ্চিন্তভাবে দিতে পারে। মানে ওই যে মানে সত্যি এটা সত্যি মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারে অতটা বেশি ওয়াকিবহাল নই। আমরা ভাবি যে আমি যাচ্ছি, সাক্ষ্য দিচ্ছি যে কোনো একটা ঘটনায়, একজন সচেতন নাগরিক হিসেবে যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত, সেখানে আমরা হয়তো একটু পিছপা হয়ে যাই, এই যেন প্যাচের মধ্যে আমাকে পড়তে না হয়। তো এখন যে নতুন আইন আসছে সেখানে যিনি সাক্ষ্য দেবেন কোনো অপরাধের, সেখানে সেই যে বিষয়টা ঘটবে বা যে ঘটনাটা ঘটবে সে সম্পর্কিত যে কোনো যদি বয়ান তাকে দিতে হয় তাহলে সেটা তার পরিচয়কে গোপনে রেখে আইডেন্টিটিটাকে মানে গোপন রেখে আমি উইটনেস দিতে পারবো। আর উইটনেস দিলেও আমার ওই প্রোটেকশনটা কোর্ট দেবে, যে কি হবে না হবে এটা আমি কোর্টকে আমি প্রোটেকশনের জন্য আগেও ছিল, কিন্তু এখন আরো বেশিভাবে উইটনেস প্রোটেকশনের জন্য আলাদাভাবে প্রসিডিওর দেওয়া হয়েছে। এবার আসছি একদম সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে এই যে নামগুলোর যে পরিবর্তন হলো, সেখানে আমরা দেখতে আগের যে নামগুলো ছিল একেবারে ইংরেজি অভিধান মেনেই করা হয়েছে, কিন্তু এই যে বর্তমান যে ফৌজদারি আইনগুলোর যে নামকরণ সেটা একেবারে ভারতীয় ভাষাকে ব্যবহার করেই করা হয়েছে। তো এই পরিবর্তনটাকে আপনি কি করে দেখেন? এই পরিবর্তনটাকে আমি খুব ভালোভাবে দেখছি, কারণ নামের মধ্যে আছে ন্যায়। আমাদের এখন জাস্টিস পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। জাস্টিসটাকে বেশিভাবে ফোকাস করা হয়েছে নতুন আইনে। আগে কি ছিল, পানিশমেন্টটাকে বেশি ফোকাস করা হতো, এখন পানিশমেন্টটাকে ফোকাস করার ছেড়ে আমি জাস্টিস কি পাচ্ছে, ন্যায় কি পাচ্ছে, এটা তিনটে আইনের মধ্যেই জাস্টিসটাকে মেইন ফোকাস করে দেখা হয়েছে। আর যেহেতু আমরা ভারতীয় নাম, আমরা কেন কলোনিয়াল বা ইংরেজি নাম ইউজ করব? আমাদের ভারতীয় আইন অনুসারে আমাদের ভারতীয় নতুন নাম হওয়া দরকার। এই জন্য আমি লেজিসলেচারকে অনেক ধন্যবাদ জানাই যে ভারতীয় যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইটাই আমাদের আইনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। একদম, অসংখ্য ধন্যবাদ সুন্দরতা দেবী আমাদের সঙ্গে চর্চায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন যে তিনটি নতুন ফৌজদারি আইন যেগুলি ইতিমধ্যে বলবৎ হয়ে গেছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই তিনটি নতুন আইন বলবৎ হওয়ার পর আমরা যারা ভারতবর্ষের সাধারণ নাগরিক আছি, আমাদের সার্বিক সুবিধাকে এই আইনগুলো সুরক্ষিত করে এবং এই যে বিচার প্রক্রিয়া সেটি যেন সাধারণ নাগরিকের কাছে পৌঁছে যেতে পারে, সেটাও এই তিনটি নতুন ফৌজদারি আইন সেটা সুরক্ষিত করে। এই নিয়েই আমাদের আজকের চর্চার আয়োজন ছিল। আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।